আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে। এনসিপি আমাদেরকে এবং বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে, তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে। তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য, নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যেভাবে সাবেক সিএসি নুরুল হুদাকে সামাজিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারি অপরাধ। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কিন্তু একটা ভিডিও আমাদের সামনে এসছে, ওনাকে যখন গ্রেফতার করা হচ্ছে পুলিশের সামনে, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাকে জুতো পেটা করা হচ্ছে। এটা অসভ্যতা, এটা বর্বরতা। আমরা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেখানে বলেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের সমাজ তৈরি করব। একটা মানুষের, উনি ক্রিমিনাল হতে পারেন, মানুষ হওয়ার কারণে উনি কতগুলো রাইট এন্টাইটেলড। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 35, ইফ ইটস নট রং, হ্যাঁ 35-এ লেখা আছে কোনো ব্যক্তিকে কোনোভাবে কোনো অবমাননাকর বা লাঞ্ছনাকর শাস্তি দেওয়া যাবে না, বা তার সাথে সেই রকম আচরণ করা যাবে না। নির্বাচিত সরকার আসলে এই ধরনের ভুং বাং চুংচাং আর জায়গা পাবে না। এখন ওই ধরনের দলগুলো বেসিক্যালি চাই যে চলুক না একটু। আপনার একটা কাজে, আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় না, কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে না। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটাও আইন নিজের হাতে তুলে না। আমাদের দেশে বহুল আকাঙ্ক্ষিত না খালিদ ভাই, মানে আমি না খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি এরকম কোন ছেলেই না যে এরকম কোন ছেলেই না যে নারীর প্রতি এটা খুঁচা দিবেন আপনি আমাকে যে আমি সেটা আপনি পাস করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না অ্যাবসলিউটলি ট্রাস্ট আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না। এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি, এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। ডক্টর ইউনূস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয়, এবং সে কারণে এনসিপি যখন একটু মব থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে, তখন ডক্টর ইউনূস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন। কর্মী আছে 20 জন আর 5 জন নেতা, এই মিলে যায় বলতেছে আমি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। নির্বাচিত সরকার আসলে এই ধরনের ভুং বাং চুংচাং আর জায়গা পাবে না। এখন ওই ধরনের দলগুলো বেসিক্যালি চাই যে চলুক না একটু। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগ লাভবান হয়? যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে অবস্থা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আলাদাভাবে এজেন্টও অতটা প্রয়োজন হবে না, দলভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে। এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ধরেন 10-15 আসন পাবে। কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্তত 20% ভোট আওয়ামী লীগ পাবে। আচ্ছা, 20% ভোট আওয়ামী লীগ পাবে মানে কি? 3-20-এ 60 জন এমপি হবে আওয়ামী লীগ থেকে, তাই না? তো যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে? অথবা কর্মী ধরলামই 1 লাখ আছে আর হলো নেতা আছে 200 জন, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। তো আমার ওইটাই প্রশ্ন যে তারা তাদের প্রয়োজনে চাচ্ছে, জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণ এটা চায় কিনা?
আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কি, প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয়। এরকম আরও অনেকে প্রতিযোগিতা করে, যারা অপেক্ষাকৃত খারাপ সেই খারাপগুলো বাদ পড়ে অপেক্ষাকৃত ভালো ব্যক্তি নির্বাচিত হয়, তাই না? পিআর পদ্ধতিতে সমস্যা কি আমি বলি, ধরেন একটা দল 5% ভোট পেয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না, ভালো করে বোঝেন, কিন্তু কোনো জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না, কিন্তু 5% ভোট পেয়েছে। এই 5% ভোট পাওয়া মানে কি, 3-5-15টা সিট পাওয়া। এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে এমন একটা আসনে গেল, ওইখানে পিআর পদ্ধতিতে একজন এমপি পাইলো ওই ছোট একটা দল, কিন্তু ওই জায়গায় সত্যিকার অর্থে ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি, হ্যাঁ, ওই জায়গাতে সে ভোট পাইছে 1 লাখের মধ্যে 2000, এবং সারা দেশে এরকম 2000 করে ভোট পাইয়া সে হলো একটা পিআর পদ্ধতিতে একটা এমপি হয়েছে। কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে, তাই যে এলাকায় যাবে সে এলাকাতেও সে 2000 ভোট পাইছে ধরেন। এখন ওই এলাকায় যে 1,98,000 ভোট পাইছে, সেই লোকের সাথে বিট দিয়ে ও ওখানে রাজনীতি করবে কিভাবে? আপনি পিআর পদ্ধতিতে বানাই দিলেন তাকে একটা এলাকার এমপি, মানে সে তো ওই জায়গার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, ওই জায়গায় জনগণের যে ভালোবাসা, সেই লোক বাদ দিয়ে পিআর পদ্ধতিতে ঝড়ে বক মারার মতো অন্য একজন লোক গিয়ে ওখানে এমপি হচ্ছে, সে ওই এলাকার গিয়ে জনপ্রতিনিধি হবে, তাই তো? এখন ওই এলাকার মানুষ তো তাকে ভোটই দেয় নাই, সে গড় ভোট পেয়ে একটা এলাকার যায় এমপি হচ্ছে। এটা যে কি, এটা হলো জনগণের সাথে মানে হলো বিচ্ছিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা হবে, এবং পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দলের নেতাদেরকে যেতে হবে না। তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য, জনগণকে সমীহ করতে বাধ্য। যখন পিআর পদ্ধতিতে আপনি যাবেন, তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, আর তারা তাদের কাছে ভোটের জন্য দায়বদ্ধ না, ওইখানে গিয়ে খরচ করতে চাইবে না। এইটা হলো বড় একটা সংকট তৈরি করবে, জনগণের লস হবে, জনগণের লস। রাজনৈতিক দলগুলো নিজের লাভের জন্য জনগণের এই বিষয়টাকে মানে ভুজুম ভাজুম বোঝাচ্ছে। কি জানেন, যে 1% জনগণ কোনো একটা দলকে ভোট দিছে, তাহলে ওই ভোটের দাম দিতে হবে না? কি সূক্ষ্ম একটা চিন্তা দেখেন, যে 2% ভোট পাইছে, ওই ভোটের কি দাম নাই? ওই ভোটের দাম দিতে গিয়ে যেই লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানায় দেবে ওই 2% ভোটের ভিত্তিতে। আরে ভাই, ওই 2% তো সমন্বিত কোনো একজন এলাকার জনগণ না, তাই না? প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে, এই ব্যবস্থাপনাকে আঘাত করার উপায় হলো একটা পিআর পদ্ধতি। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ চেতনা, একটা পাওয়ারের একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সিলেক্টিভ প্রতিবাদ, ওকে না, ব্যাপারটা সিলেক্টিভ প্রতিবাদ কিন্তু সেটাই বুঝতে চাইছি। কিন্তু আপনি যখন আবার আমাকে বলেন আপনি নারী সহিংসতা কেন প্রমোট করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত খালিদ ভাই, মানে আমি না খালিদ ভাই, একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি এরকম কোন ছেলেই না যে এরকম কোন ছেলেই না যে নারীর প্রতি এটা এটা খুঁচা দিবেন আপনি আমাকে, যে আমি সেটা আপনি পাস করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না, এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না অ্যাবসলিউটলি ট্রাস্ট মি, আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেইটা বলতে গিয়ে ছেলে বলছি সেটা ভুল বলছি, সেরকম লোকই না, সেরকম মানুষই না বলি, তাহলে ভালো, ঠিক আছে? সেরকম মানুষই না বা লোকই না, এটা অনেকে এরকম না, এটা অনেকে দেখেন। আমাদের একটা বিষয় কি, মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি, কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে, দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারে, এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাত, আপনার বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আইসা তো আমাকে নতুন জিনিস শিখান। আমি একটা সাধারণ কথা বললাম, সেটাকে আপনি খোঁজা হিসেবে খালিদ ভাই, না খালিদ ভাই শুনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15, 16, 20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে
মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকীকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকীকরণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, ভাষাগত পারি নাই, সভ্যতাগত পারি নাই, সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই। প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে। যেটা আমরা হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই। হ্যাঁ ওকে, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, আচ্ছা এই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে আমি একটু পরে আসি। একটা খবরে আমরা দেখলাম, পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই। আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? এনসিপি নাকি আপনি নিজেকে দিয়েছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুং বাজুং বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে। এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। না আমি এটা বলি নাই, আমি বলি না আমি এটা বলি নাই। না আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না যে আমি বাবা অনেক বছর ধরে ঠিকাদারি করেন। আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার প্রসঙ্গে। দেখেন আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার সেন্টেন্সটা বলছি আপনারা আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আমি কি বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছিলাম, স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 50 বছর ধরে করে। আমি কি বলছি? 50 বছর আমি কি বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, আপনি শুনে যান, আপনি এটা বলছেন যে ওনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো। আপনি বলছেন ঠিক আছে আমি তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে এইটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যে যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনার মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আমি বলি হাসান, আমিও একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে আপনি কি রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব।
আমার রাস্তায় হাত দিব না কর্তৃপক্ষের কাছে, আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে শুনেন, আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই নাই, আমি আইন নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না?